উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস। ন্যায় বিচার কবে পাবো? সারা দেশের মানুষ এই একটা চিন্তাতে আজও বিভোর। কবে ন্যায় বিচার পাবো? বন্ধুরা, এমনিতেই অমরনাথ যাত্রা করে আসার পর থেকে নতুন করে ভিডিও বানাতে আর ইচ্ছা করছে না। যেহেতু আমাদের কলকাতা শহরের মধ্যে আরজিকর হসপিটালে এরকম একটা জঘন্য ঘটনা ঘটে গেছে, তাই এই সব চিন্তা মাথায় রেখে আজকে মায়ের মন্দিরে সঠিক বিচার পাওয়ার আশায় পুজো দিতে যাচ্ছি। আর সেই সঙ্গে বলে রাখি, আজকে 29শে আগস্ট, আগামী দুদিন বাদ 1 সেপ্টেম্বর থেকে 3রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মন্দিরে কীরকম প্রস্তুতি, তার সঙ্গে থাকবে মন্দির সংলগ্ন যে মহাশ্মশান, সাধক বামাখ্যাপা তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করেছিলেন, তার বিস্তারিত তথ্য। আর থাকবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কীভাবে মায়ের মন্দিরে পুজো দেওয়ার নিয়ম। আর মাত্র 185 টাকায় বর্ধমান থেকে মায়ের মন্দিরে পুজো দিয়ে বর্ধমানে ফিরে আসার অভিজ্ঞতা। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আমার শহর বর্ধমান, না পূর্ব বর্ধমান, কারণ অনেক দিন আগে নাম বদলে এটা পূর্ব বর্ধমান হয়ে গেছে। বিভিন্ন কাজের সূত্রে কারণে অকারণে বাড়িতে সেরকমভাবে থাকা হয়ে ওঠে না। গল্পটা একটু পরে বলছি। তার আগে আমার চ্যানেল ভারতভূমি দর্শনের পক্ষ থেকে প্রতিটি দর্শক বন্ধুদের জানাই গুড মর্নিং। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম নিয়ে আজকে একটা নতুন ব্লগ তৈরি করছি, সঙ্গে থাকবেন। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হলো একবার তারা মায়ের কাছে যাব। ব্যাস, যেরকম ভাবা তেমন কাজ। তাই বেরিয়ে পড়লাম বর্ধমান শহরের আলিশা বাসস্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করে জিটি রোডের বুক চিরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পথের দুপাশে বিখ্যাত পুলিশ লাইনের মাঠ, আর আমার বিদ্যাপীঠ বিদ্যাভবন, আর আমার বাঁদিকে এই যে দেখছেন বাঁকার মাঠ। এখন কিন্তু শ্রাবণ মাসে শ্রাবণী মেলা। আর ডান দিকে আই লাভ বর্ধমান যে সেলফি পয়েন্ট আর ওয়াচ টাওয়ার, এই সব কিছু ফেলে রেখে ধীরে ধীরে কার্জন গেটের সামনে এসে পৌঁছেছি। বাঁদিকে যে বড় গেটটা দেখছেন, এই গেটটার নাম হচ্ছে বিজয় তোরণ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা স্টেশনে পৌঁছে যাব। চলো গিয়ে স্টেশনে গিয়েই কথা বলি। আমার টোটোওয়ালা স্যারকে 20 টাকা দক্ষিণা দিয়ে আমি পৌঁছালাম বর্ধমান স্টেশনে। ঘড়িতে এখন সকাল সময় 7:30 হবে। হাতে সময় খুব কম, কারণ আমাকে গণদেবতা এক্সপ্রেস ধরতে হবে। প্রথমেই বলে রাখি, তারাপীঠ যেতে গেলে সবথেকে কাছের স্টেশন হলো তারাপীঠ রোড, কিন্তু রামপুরহাট যাওয়াটাই বেটার, কারণ সমস্ত রকম সুবিধা আপনারা ওই স্টেশন থেকে সহজেই পেয়ে যাবেন। আর তাছাড়া সমস্ত এক্সপ্রেস বা সুপার ট্রেনগুলো তারাপীঠ রোড স্টেশনে স্টপেজ থাকে না, কারণ এটা লোকাল স্টপেজ। সেহেতু আমরা ডাইরেক্ট রামপুরহাট স্টেশনেই যাব। গিয়ে আমি আমার সকল দর্শক বন্ধুদের দেখাবো সবথেকে কম খরচে কীভাবে বর্ধমান থেকে তারাপীঠ মায়ের দর্শন করবেন। চলুন আগে তার আগে টিকিটটা কেটে নেওয়া যাক। রামপুরহাট একটা চলুন, টিকিট কাটা হয়ে গেছে, স্টেশনে প্রবেশ করে ফেলেছি। আমার টিকিটের মূল্য কিন্তু 55 টাকা নিয়েছে। যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন বা সুপারফাস্ট যদি ট্রেন হতো তাহলে সেক্ষেত্রে 70 টাকা ভাড়া হতো। আর আজকে কিন্তু এই ভিডিওতে শুধু মায়ের দর্শনের বিস্তারিত খবর থাকবে না, তার সঙ্গে থাকবে মায়ের ভোগ তৈরি করার প্রক্রিয়া, মন্দির খোলার নিয়ম ইত্যাদি। 1 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, তো ট্রেন অ্যালাউন্স করেছে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, তাই আমরা আবার সিঁড়ি হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। চলুন, ট্রেন মনে হয় ঢুকছে। আপনাদের সাথে গল্প করতে করতে ট্রেনের ইনফরমেশনটা আজকে বলতেই ভুলে গেছি। প্রথমেই বলে রাখি, গণদেবতা এক্সপ্রেস গাড়ির নাম্বার 13017, যার এভারেজ স্পিড 48 কিলোমিটার পার ঘন্টা, আর ম্যাক্সিমাম স্পিড মানে হলো সর্বোচ্চ গতিবেগ 110 কিলোমিটার পার ঘন্টা। আর কোচ রেকমেন্ডেড করে সেই পুরনো আমলের ICF কোচ দ্বারা। এই ট্রেনটি সপ্তাহে 7 দিনই তার নির্ধারিত সময় হাওড়া থেকে সকাল 6:05 ছেড়ে আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় বেলা 11:55 নাগাদ তার অন্তিম স্টেশনে যাত্রা সম্পন্ন করে। আমরা কিন্তু এখন বর্তমানে খানা জংশন স্টেশনে পেরোচ্ছি। আর এই খানা জংশন স্টেশনের জংশন নামকরণ হওয়ার কারণ হচ্ছে, এই জায়গা থেকেই কিন্তু আসানসোল এবং
যে বোলপুরের যে লুপ লাইন আলাদা হয়ে যাচ্ছে, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে খানা জংশন স্টেশন। আজকে কিন্তু আমাদের ট্রেনটা কম বেশি প্রায় 10 মিনিট লেটে চলছে, কারণ বর্ধমান স্টেশনে কিন্তু 7:46 পৌঁছানোর সময় ছিল এবং 7:55 ঢোকে। প্রায় 20 মিনিট দেরিতে 8:40 নাগাদ আমরা গুসকরা স্টেশনে পৌঁছালাম। আর এইখানে সময় 2 মিনিট হল্ট, বেশি লেট করবো না, তাই আমরা গুসকরা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে পড়লাম। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে সবুজ ধানক্ষেত দেখতে পাওয়া যাচ্ছে, দেখে যে এত মনটা ভালো লাগছে, মানে বলে বোঝানোর মতো নয়। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা অজয় নদীর ব্রিজ পেরোবো। আর এই অজয় নদীর ব্রিজ দেখতে দেখতে আমরা কিন্তু বোলপুর স্টেশনে ঢুকে পড়বো। ধরুন বোলপুর স্টেশনে গিয়ে কথা বলছি। স্টেশনের দেয়ালে যে বিভিন্ন কারুকার্য করা চিত্র দেখে বুঝে গেলাম যে আমরা বোলপুর স্টেশনে ঢুকছি। নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট দেরিতে 9টা নাগাদ আমরা বোলপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এই সেই জায়গা যেখানে বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। আর স্টেশন থেকে কিন্তু সেই বিখ্যাত বরিশালের যে রান্নাঘরের কথা আপনারা হয়তো শুনে থাকবেন, সেই রান্নাঘরে যাওয়া যায়। সময় আর সুযোগ পেলে আপনাদের অবশ্যই সেই রান্নাঘরের একদিন লাঞ্চের ভিডিও তুলে ধরবো। আর আমাদের এইখানকার পরবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক। আর বোলপুর স্টেশনের হলটাই মাত্র 2 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 16 মিনিট দেরিতে আমরা প্রান্তিক স্টেশনে পৌঁছালাম 9টা 5 নাগাদ। আর এইখানকার হল টাইম হচ্ছে 1 মিনিট। আর আমাদের এখান থেকে পরবর্তী স্টেশন হচ্ছে আহমেদপুর জংশন। ট্রেনে কিন্তু খুব ভিড় আছে। চলো ধীরে ধীরে আমরা আহমেদপুর জংশনের দিকে যাই। আমরা এখন ধীরে ধীরে প্রান্তিক স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ছি। মিনিট লেটে এখন আমরা প্রায় 176 কিলোমিটার হাওড়া থেকে পথ অতিক্রম করে আহমেদপুর স্টেশনে পৌঁছালাম। আহমেদপুর জংশন থেকে আমার প্রতিটি দর্শক বন্ধুদের জানাই হাই। আর সেই সঙ্গে জানাই এইখান থেকে কাজী নজরুল যে ইসলাম এয়ারপোর্ট বা অন্ডাল যে এয়ারপোর্ট, এই আহমেদপুর জংশন থেকে মাত্র 54 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই আহমেদপুর জংশনের নামকরণ এই জন্যই হয়েছে কারণ এইখান থেকে কিন্তু কাটোয়া জংশন লাইনের যে লাইন, সেই লাইনটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আর আমাদের পরবর্তী জংশন হচ্ছে সাঁইথিয়া জংশন। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট দেরিতে আমাদের ট্রেন 9:40 সাঁইথিয়া জংশন স্টেশনে পৌঁছেছে। আর এই সাঁইথিয়া জংশন থেকে কিন্তু অন্ডালের যে লাইন, সেই লাইন ভাগ হয়ে যাচ্ছে। আর আমাদের পরবর্তী যে স্টেশন মল্লারপুর। আর আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু মল্লারপুর স্টেশনে পৌঁছে যাব। সবুজ ধান ক্ষেতের মাঝ দিয়ে রাস্তা বরাবর যে ছোট ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো চিত্র আঁকা আছে। না, এতই সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। দেখতে দেখতে রামপুরহাট স্টেশনে ঢুকে পড়লাম।
209 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা হাওড়া থেকে চলে এলাম মল্লারপুর জংশন। আর এখানে কিন্তু 21 মিনিট দেরিতে চলছে। আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে রামপুরহাট, আর এর মধ্যেখানে স্টপেজ হচ্ছে তারাপীঠ রোড। চলো আমরা রামপুরহাটে নেমে কথা বলছি। দীর্ঘ 2 ঘন্টা অতিক্রম করার পর আমরা বর্ধমান থেকে রামপুরহাট জংশনে এসে পৌঁছলাম। বর্ধমান থেকে যার দূরত্ব প্রায় 125 কিলোমিটার এবং হাওড়া থেকে 225 কিলোমিটার রাস্তা। আর এই সেই রামপুরহাট জংশন, যে রামপুরহাট জংশনে এসে মায়ের মন্দিরে যাওয়া যায়। তো এখান থেকে আমরা এখন বর্তমানে যাব তারাপীঠ। স্টেশনের বাইরে বেরোই, স্টেশনের বাইরে বেরিয়ে পর আমরা ইনফরমেশন দিচ্ছি। আর মনে রাখবেন, এই রামপুরহাট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টোন চিপস পাথরের জন্য বিখ্যাত। এইখান থেকে আপনারা পাশামি স্টোন চিপসের যে খাদান এরিয়া, সেই খাদান এরিয়াতে আপনারা যেতে পারবেন। চলুন ধীরে ধীরে আপনাদের সমস্যা। রামপুরহাট স্টেশন থেকে এক্সিট গেট দিয়ে বেরিয়ে একদম সামনে এসে দাঁড়ালাম। বাইরে অসংখ্য অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে 9 কিলোমিটার দূরে মায়ের মন্দির। সব জায়গায় যেমন পরিস্থিতি, এইখানেও সেম ব্যাপার, কোনো পরিবর্তন নাই। মাথা পিছু 40 টাকা বা 50 টাকার বিনিময়ে যাকে যেমন পাচ্ছে নিয়ে যাচ্ছে, চাপাচাপি গাদাগাদি করে। আর ওই মানে একটা ক্যাপাসিটি আছে যে মোটামুটি 10 জন বা 12 জন না হলে যাবে না, ঠিক সেরকম ব্যাপার, সেইভাবে কিন্তু যাচ্ছে। আর যারা মনে করছেন এইসব ঝুঁকি ঝামেলা না নিয়ে একটা টোটো ভাড়া নিয়ে করে পুরো বেরিয়ে যাবেন, তাদের মাথা মানে পুরো ভাড়ায় আর কি রিজার্ভ 200 টাকার মতো লাগছে। তবে আমি কিন্তু এইসব ঝামেলা ঝুঁকির সম্পূর্ণ বিপক্ষে। তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে এইখান থেকে 1 কিলোমিটার দূরে মহাজনপট্টি বলে একটা জায়গা আছে, যেখানে ওই চাল ডাল তেলের আর কি আড়ত, সেই জায়গাটায় কিন্তু 20 টাকার বিনিময়ে একদম আরাম করে যেতে পারবেন। আর এই সামনে কিন্তু স্টেশনের দুই ধারে অনেক খাবারের দোকান আছে, আপনারা কিন্তু এখানে নাস্তা করে নিতে পারেন। আর একটুখানি গিয়েই কিন্তু একটা ঘন্টাঘরের মতো পড়বে। সেই মহাজনপট্টিতে গিয়ে কথা বলছি। এই সামনেই আমার ঘন্টাঘরটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন একটি অটোতে বসে পড়েছি। এই জায়গাটির নাম মহাজনপট্টি বা পাঁচমাথার মোড় নামে পরিচিত। দেখুন, এই অটোটা মাত্র আমরা 4 জন মিলে যাচ্ছি। আবার এই রকম অটোগুলো স্টেশনের সামনে 50 টাকা ভাড়া দিয়ে প্রায় 10 জনকে চাপাচাপিভাবে বসিয়ে নিয়ে মায়ের মন্দিরে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো 1 কিলোমিটার হাঁটার যে পরিশ্রমটা, সেটা কতটা কাজে লাগলো। তাও আবার মাত্র 20 টাকা ভাড়া দিয়ে মায়ের মন্দিরে পৌঁছে যাব। আর আমরা কিন্তু দেখতে দেখতে এখন চলে এসেছি সানঘাটা মোড়। এই সানঘাটা মোড় থেকে ওই দিকের যে লাইনটা চলে যাচ্ছে, ওইটা হচ্ছে সাঁইথিয়ার দিকে যাচ্ছে, আর এটা কিন্তু মায়ের মন্দিরে। আর একটুখানি বাঁদিকে এগিয়েই কিন্তু সেই বকটুই মোড় পেরিয়ে এলাম, বিখ্যাত সেই বকটুই মোড়। বকটুই মোড়ের নাম কিন্তু আপনারা শুনবেন, কিছুদিন আগে প্রচুর খবরে এসছে, কতজনকে সে মানে পুড়িয়ে মেরে দিয়েছিল, সেই একটা ঘটনা। যাই হোক, এইসব কথা এখন তর্ক বিতর্কে যাওয়ার কোনো দরকার নাই। আর আমরা কিন্তু ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আর সামনেই কিন্তু তারামা গেট। আপনারা এই গেটটা কিন্তু দেখতে পাচ্ছেন, রাস্তার উপরে খুব সুন্দরভাবে তৈরি করা আছে। মায়ের মন্দিরে যেতে গেলে কিন্তু এই তারামা গেট কিন্তু পড়বে। দেখতে অপরূপ সৌন্দর্য। ইচ্ছা ছিল দাঁড়িয়ে একটা ফটো তুলবো, কিন্তু মনে হয় সুযোগ আর হচ্ছে না। আসার সময় একবার ট্রাই করে দেখব। আমরা অটো থেকে নেমে পড়েছি। বর্তমানে আমরা তারাপীঠ মায়ের মন্দিরে এন্ট্রি গেটে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরে অবস্থিত একটি নামকরা মন্দির নগরী। আর এই মন্দির সংলগ্ন একটি বিখ্যাত মহাশ্মশান আছে, যেখানে প্রতিদিন একটি মৃতদেহ আসবেই আসবে। 1818 খ্রিস্টাব্দে 15ই এপ্রিল রাজা রামজীবন চৌধুরী, রামচন্দ্র চৌধুরী এবং জমিদার জগন্নাথ রায় মন্দির নির্মাণ এবং প্রতিষ্ঠা করেন। এনারা সবাই মল্লারপুরের বাসিন্দা ছিলেন। বর্তমান তারাপীঠ মন্দির কমিটি তত্ত্বাবধানে মন্দিরের পরিচর্যা করা হয়। বর্তমানে সরকার সভাপতি তারাময় মুখোপাধ্যায় ও প্রবীণ সেবায়ত প্রবোধ বন্দ্যোপাধ্যায় দ্বারা পরিচালিত হয়। আমরা ভেতরের দিকে প্রবেশ করে ফেলেছি। রাস্তার দুধারে অসংখ্য দোকান আছে। এরই মধ্যে আমি একটি দোকানে জুতো রেখে এবং সেইখান থেকে পুজোর সামগ্রী নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করে মায়ের আজকে দর্শন করব এবং সমস্ত বিস্তারিত আপনাদের তথ্য জানাবো। চলুন ভিতরে গিয়ে কথা বলছি। এইখানে কিন্তু বিভিন্ন রকমের পুজোর ডালি পাওয়া যায়, 50 টাকা 100 টাকা, যে যেমন নেবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার মাকে
সেই হিসেবে সেবা করতে দিতে পারেন। এই মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, এই যে পুজোর ডালি নিয়ে মন্দিরে ঢুকে দেখি প্রায় 1000 জনের মতো লাইন। এখানে দু ধরনের লাইন আছে, একটা সাধারণ দর্শনার্থীদের জন্য আর একটা স্পেশাল দর্শনার্থী, যারা পাণ্ডাদের মাধ্যমে মন্দিরের পেছন দিয়ে গেট দিয়ে ঢুকে মন্দিরের মায়ের দর্শন করতে পারবেন। চলুন আমরা সাধারণের মতোই 1000 জনের প্রায় পেছনে লাইনে দাঁড়ালাম, ধীরে ধীরে এগোই। জয় তারা, জয় মা তারা, জয় তারা। যারা যারা মনে করছেন যে এরকম মায়ের মন্দিরে কিছু মানত করে যাবেন, মানে আপনি কিছু হয়তো চাইছেন এটা হয়ে গেলে আপনার কাছে মানত করে যাচ্ছি এরকম, তাহলে এরকম মানত তাবিজ কিনে কিন্তু আপনাদের এই সামনে যে লোহার যে গেটগুলো দেখাচ্ছে, এখানে সব রশ্মি বাঁধা আছে, এগুলোকে এখানে বেঁধে দিয়ে যায় সবাই। তাই এই জায়গাটার নাম মানত তাবিজের গেট। চলুন ধীরে ধীরে আরও সামনে এগোবো। বেলা 11টা থেকে লাইনে দাঁড়ানোর পর মন্দির থেকে আনুমানিক 70 মিটার দূরে আমরা আসার পর জানতে পারি যে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। একটু খোঁজ খবর নিয়ে এক পাণ্ডা মহাশয়ের কাছে জানলাম যে দুপুরের 12:30 থেকে প্রায় দুপুর 2টো পর্যন্ত মন্দিরের গেট বন্ধ থাকে। এই সময় মায়ের অন্নভোগ সেবা করা হয়, অর্থাৎ কেউ যদি মনে করেন যে মায়ের অন্ন সেবা করবে বা করার ইচ্ছা আছে, তাহলে মন্দিরের পেছন দিকে মন্দিরের কর্তৃপক্ষ থেকে রান্নাঘর আছে, সেখানে মায়ের প্রিয় খাবার শোল মাছের সঙ্গে যেমন ধরুন বেগুন ভাজা, সাদা ভাত, আলু ভাজা, বিভিন্ন রকমের মিষ্টি, ফ্রাই চাউল ইত্যাদি সেবা করাতে পারেন। মানে মোদ্দা কথা হলো, আপনাকে এত ঝামেলা নিতে হবে না, পাণ্ডাদের সাথে কথা বলে নিলে একটি দক্ষিণার বিনিময়ে আপনাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে যাচ্ছে, এগুলো অন্ন সেবা হয়েছে। দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে এসছে বন্ধুরা, আর শুভ কাজে বৃষ্টি হওয়া কিন্তু খুব ভালো জিনিস। আপনারা হয়তো আমার আগের ব্লগগুলো তো দেখবেন যে মানে যেখানে আমি অমরনাথ দর্শন করেছি সেইখানেও কিন্তু বৃষ্টি হয়েছে। যাই হোক, দর্শন করে কথা বলছি। যারা যারা ভাবছো যে মানে ভিআইপি দর্শন করবো, এখানে পাণ্ডারদের সাথে কথা বলে পেছনের গেট দিয়ে মোটামুটি 501 টাকা দক্ষিণা নিয়ে দর্শন করাচ্ছে, ঠিক আছে। আর যারা ভাবছো যে লাইন দিয়ে আমার মতো দাঁড়াবে, দিয়ে 2 ঘন্টা লাইন দাঁড়ানোর পর দর্শন করবে, তারাও দর্শন করতে পারে, সময় লাগবে। জয় মা তারা। বন্ধুরা, খুব সুন্দরভাবে ভালোভাবে দর্শন হয়েছে। আপনারা দেখেছেন আমি একটা বিশাল বড় জবা ফুলের মালা নিয়েছিলাম, সেই মালাটা কিন্তু আমি মায়ের গলায় পরাতে পেরেছি, খুব ভালো লাগলো। চলুন ধীরে ধীরে সমস্ত কিছু বিস্তারিত দিচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক মন্দিরের পেছনটাতে, আর এখানে কিন্তু ভিআইপি দর্শন হচ্ছে। পাণ্ডারা 500 টাকার বিনিময়ে কিন্তু দর্শন করাচ্ছেন। প্রথমে বলি, এই যে এতক্ষণ ধরে যে পণ্ডিত মশাইয়ের যে মন্ত্রগুলো শুনছিলেন, এখানে প্রায় খান 10 পুণ্যার্থীরা পুজো দেওয়ার পর মায়ের অঞ্জলি দিচ্ছিলেন। তো কেউ যদি মনে করেন যে আপনারা অঞ্জলি দেবেন, তাহলে এরকম পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলে কিন্তু অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। আর এইখানে কেউ যদি মনে করেন যে আপনারা থেকে যাবেন এইখানে, তবে এখানে কিন্তু আশেপাশে প্রচুর হোটেল আছে, থাকার কোনো সমস্যার কিছু নাই। আর এখানে আরও অনেক মন্দির আছে। আর যারা মনে করছেন যে মায়ের ভোগ, এই যে অন্নভোগ আছে, অন্নভোগ খেতে চান, তাহলে কিন্তু এখানে অন্নভোগও বিক্রি করা হচ্ছে। আমরা সেই অন্নভোগ এখন কিন্তু সামনে দেখতে পাচ্ছি, চলুন আপনাদেরও দেখাচ্ছি। ভোগ পাওয়া যায় নাকি? কত করে কি দাম? 100 টাকা।
এখানে ভোগ পাওয়া যাচ্ছে মায়ের, এই যে 100 টাকা করে, এই দিকেও পাওয়া যাচ্ছে। চলো আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকবো। আমরা এখন মায়ের মন্দিরের সামনে একটা আটচালা আছে, সেই আটচালার সামনে এসেছি। এই আটচালা থেকে মায়ের মন্দিরের একদম দর্শন পাওয়া যায়। তো যখনই একটু ভিড় কম থাকে তখনই কিন্তু মাঝে মধ্যে মায়ের দর্শন হয়। তো আমরা সেইখান থেকে একবার ট্রাই করছি। তো এখন প্রচুর ভিড় আছে, আর সঙ্গে বৃষ্টি হলো বলে আরও ভিড় বেশি। বন্ধুরা, এখন আমরা একটা পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলবো। এখানকার মন্দিরের কীরকম কী নিয়মকানুন আছে সেইগুলো আমরা একটু জানবো। তার আগে দেখি কথা বলি। আপনি একটু আমাকে শুধু এরকম বলবেন যে মানে মন্দিরের কী নিয়মকানুন আছে, কখন কি বন্ধ হয়, খোলা হয়, কখন মাকে স্নান করানো হয় একটু। যে সময় সাধু সন্তরা সহ উপাসনা করতো মায়ের, সেই টাইমে মায়ের মন্দির খোলা হয়। যে সময় মায়ের শিলামূর্তি স্নান হয়, মাকে স্নান করানোর পরে শাড়ি দিয়ে সাজানো হয়, রাজভোগ দেওয়া হয়, মুকুট দেওয়া হয়, মুকুটে মালা পরানো হয়। তারপর মায়ের আরতি হয়। আরতির পর মায়ের ফল ভোগ মিষ্টি হয়ে যায়। তারপর 5:30টার সময় জনসাধারণের জন্য পূজার জন্য লাইন খুলে দেওয়া হয়। এই লাইন চলতে থাকে 12টা পর্যন্ত। 12টার সময় আবার বন্ধ হয়ে যায়। তারপরে আবার মায়ের অন্নের ভোগ হয়। অন্নের ভোগের পরে আবার 1:30টার সময় দুপুর খুলে দেওয়া হয়। এইভাবে থাকার পরে আবার সন্ধ্যে 6টার সময় আবার লাইন বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থী। তারপর মায়ের সন্ধ্যা আরতি হয়, শীতল ভোগ হয়, লুচি মিষ্টি দিয়ে মায়ের সত্যি ভোগ হয়। আবার সন্ধ্যে 7:30টার সময় আবার মন্দির খুলে দেওয়া হয়। তারপরে আবার কিছু থাকে রাত্রে 10টার সময় মেন গেট বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর যে লোকগুলো, যে দর্শনার্থীরা ভেতরে থাকবে তাদের পুজো হয়ে শুধু বেরিয়ে যাবে, নতুন করে ঢুকতে দেবে। তারপরে মন্দির বন্ধ। মায়ের শিলামূর্তি উন্মোচন করা হয় এবং মাকে ওরা প্রাণ দিয়ে স্বয়ং দেওয়া হয় মন্দির। ধন্যবাদ আপনাকে। জয় মাতা, জয় জয় জয়। বন্ধুরা, দেখলেন আমরা এখনই পণ্ডিতজির কাছ থেকে সমস্ত কিছু মন্দিরের ডিটেলস আমরা জানলাম, কখন কি খোলা হয়, কখন কি বন্ধ হয়। আমরা এখন এই স্থানে যাব। এখানে পেছনে একটা, এখানে কিন্তু আমার পেছনে কিন্তু এই যে কাজ হচ্ছে কন্ট্রাকশনের, ভাঙাভাঙির কাজ হচ্ছে। এখানে ভেঙে কিন্তু নতুন করে মন্দির স্থাপন করা হবে। এখন বন্ধুরা, ধীরে ধীরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। এইখানে শ্রী বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। এটা চলুন ধীরে ধীরে। দুপুরে মায়ের অন্নভোগ সেবা দেওয়ার পর যখন মন্দিরের গেট ওপেন হয়, তারপরে এরকম বিভিন্ন জায়গাতে ভান্ডারা লাগানো হয়, যেখানে সকল দর্শনার্থীরা কিন্তু ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তাদের দুপুরের আহার বা ভোজন করতে পারেন। ওই যে বললাম, যারা মানত করে মাকে সেবা দিতে চান তারাই কিন্তু এরকম ভান্ডারের ব্যবস্থা করে থাকে। আর এই মুহূর্তে আমি আছি কিন্তু যেখানে মায়ের মন্দিরের সামনে পাঠা বলি দেওয়া হয় সেই জায়গাতে। এইখানে কিন্তু মায়ের পাঠা বলি দেওয়া হয়, মানে ধরুন কারোর মানত আছে, সেই ক্ষেত্রে কিন্তু পাঠা বলি এই স্থানেই কিন্তু দেওয়া হয়। এই যে সামনে দেখা যাচ্ছে, আপনাদের আরও পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে আর আমরা এখন চলে এসেছি যেখানে মায়ের অন্নভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে কিন্তু 50 টাকা এবং 100 টাকা দু রকমের কিন্তু ভার পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধার কিছু নাই। সুন্দরভাবে প্যাকেট করে এরা ব্যবস্থা করে দিচ্ছে। মন্দিরের উল্টো দিকে যে রাস্তাটা সোজা চলে আসছে, ওই রাস্তাটা ধরে সোজা আসতে হবে তারাপীঠের মহাশ্মশান যেতে। মোটামুটি 5-7 বছর আগে একবার এসেছিলাম, তখন ভিডিও বানাতাম না। চলুন আপনাদের দেখাচ্ছি। প্রথমেই বলে রাখি, শ্মশান শব্দটা শুনলেই বা উচ্চারণের কথা শুনলেই মানুষের কিন্তু গা ছমছম করে। আবার কেউ কেউ শান্তির জন্য এই জায়গাটাই বেছে নেয়।
তবে তারাপীঠের মহাশ্মশান কিন্তু একদম অন্য রকমের, একে কিন্তু একটু অন্য চোখে দেখতে হবে। তারাপীঠের মহাশ্মশানের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। এই শ্মশান সংলগ্ন যে পাশ দিয়ে দ্বারকা নদীর জল বয়ে যাচ্ছে, আপনাদের কিছুক্ষণ বাদ একটু পরে দেখাচ্ছি আপনাদের। এই দ্বারকা নদীর জল কিন্তু উত্তর বাহিনী, কারণ সবসময় মাথায় রাখবেন কিন্তু জল কিন্তু উত্তর থেকে দক্ষিণের দিকে বয়ে গেছে, অর্থাৎ হিমালয়ের কোল থেকে এসে নিচের দিকে নেমে গেছে, কিন্তু এইখানে কিন্তু এই জল উত্তর দিকেই বয়ে যাচ্ছে। তাই এই নদীর জল বা দ্বারকা নদীর জল স্নান করলে সিদ্ধি লাভের জন্য মানুষ উপযুক্ত হয় আর সব পাপ ধুয়ে যায়। আমার সামনে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। এইখানেই কিন্তু আগে প্রতিদিন শবদাহ করা হতো, এখন ইলেকট্রিক চুল্লি এসে গেছে। আর তার সঙ্গে বলে রাখি, মহাশ্মশান স্থিত পঞ্চমুণ্ডের আসন এই স্থানে অবস্থিত। সাপ, ব্যাঙ, খরগোশ, শিয়াল এবং মানুষ, এই 5টি মুণ্ডি একসাথে দেবীকে তুষ্ট করার পর তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সেই আসন আজও বিদ্যমান। আর এই আসনেই কিন্তু সাধক বামাক্ষ্যাপা বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। এই যে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন দ্বারকা নদী, এই দ্বারকা নদী কিন্তু জল উত্তর বাহিনী। এই জলেই স্নান করেই মায়ের মন্দিরে পুজো দেওয়ার নিয়ম। এখন নদীতে জল আছে, কিন্তু গরমের সময় কিন্তু এই নদীতে জল থাকে না। চলুন আমরা যে কথাই বলছিলাম, তাই এই আসন এত জাগ্রত। এখানকার বিভিন্ন সাধু সন্ন্যাসীরা, এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এখানে এসে তন্ত্র সাধনায় যোগ দেন। বিশেষ করে কৌশিকী অমাবস্যার সময় বা কালী পুজোর সময় এসে এই স্থানে তন্ত্র সাধনা করে থাকেন। তার জন্য এই শ্মশান এত বিখ্যাত। এইখানের কিছু সাধু সন্ন্যাসীদের মুখে এইসব গল্প শোনা। কেউ 20 বছর, কেউ 20 থেকে 25 বছর ধরে তন্ত্র সাধনা করে চলেছেন। একটা বেশ আনুষ্ঠানিকভাবে কৌশিকী অমাবস্যাতে এখানে কিন্তু তন্ত্র সাধনা করা হয়। তন্ত্র সাধনা করার জন্য বা এইসব দেখার জন্য কৌশিকী অমাবস্যায় সব থেকে এলে ভালো হয়। এই সেই সাধক বামাক্ষ্যাপা, যেখানে তিনি বসে তন্ত্র সাধনা করেছিলেন। আমরা ধীরে ধীরে শ্মশান সংলগ্ন এরিয়া থেকে বেরিয়ে মন্দিরের দিকে প্রবেশ করে এবারে আমরা রওনা দেবো। এই সব জায়গাগুলো কিন্তু এখন আশ্রমে তৈরি হয়ে গেছে এবং এখানে লঙ্গরখানারও ব্যবস্থা আছে। দুপুরবেলার দিকে এলে লঙ্গরখানায় ফ্রিতে খাবারের ব্যবস্থা হবে। আমরা মন্দির সংলগ্ন গেটের সামনে পৌঁছে যাচ্ছি, দেখতে থাকুন। এটাই হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রি গেট, আর এই দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে। এখান থেকে আর কি রামপুরহাট যাওয়ার জন্য টোটো, টেকার, টোটো ওইসব পাওয়া যায়। একদম দুই পাশে দুই ধারে সারি সারিভাবে প্রচুর পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। আর বন্ধুরা, কেমন লাগলো মহা শ্মশান দর্শন করে বলুন? বলো জয় মা তারা, জয় জয় তারা। এই পেছনে আমার দু সাইডে সারি সারি কিন্তু প্রচুর দোকান আছে এখানে, যেখানে মায়ের সামগ্রী, মায়ের ফটো থেকে আরম্ভ করে শঙ্খ, চুড়ি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। কিন্তু একটা দোকানে এখানে শ্রীকৃষ্ণের কিন্তু মূর্তি আছে। আমরা এখন জেনে নেবো একজন বাবু এখানে প্যারা বিক্রি করছে। কিরকম কি দাম আছে আপনি যদি বলেন? এটা এটা কি বলছে এটাকে? প্যারা। আচ্ছা, এইগুলো 120, এইগুলো 150, 180, এটা 120। এরকম মানে এগুলো বানানো আছে, এগুলো মাখা নাকি?
একদম রাস্তার ধারে এদিকে কিন্তু হোটেলও আছে, আবার বৃষ্টি নেমে গেছে। এখানে সম্পূর্ণ কিন্তু ভেজ নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে। 70 টাকা 80 টাকা থালি। বিভিন্ন রকম সামগ্রী, পূজা সামগ্রী, খেলনা জিনিসপত্র, এখানে খেলনা বন্দুক থেকে আরম্ভ করে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনি তাই দিন। এখানে চপ, মুড়ি, পেঁয়াজি, বেগনি, কাঁচা ছোলা, এটা কি বলছেন? ভেজ পকোড়া। আর এটা ডালের বড়া, মুড়ি সব পাওয়া যাচ্ছে এখানে। এই পেঁয়াজি, বেগনি আর মুড়ি নিয়ে নিলাম 6 টাকা করে। খেতে খেতে চলে যাব। এই বসে পড়েছি এখন অটোতে, এখান থেকে যাব রামপুরহাট। 40 টাকা করে নিচ্ছে। যেতে যেতে কথা হচ্ছে, রাস্তার দেখাচ্ছি আপনাদের সমস্ত কিছু ডিটেলস। গিয়ে কি গাড়ি পাওয়া যায় দেখা যাক। বলছি ধরুন এইখানে কেউ এসে যদি বলে যে বক্রেশ্বর এইসব যে উষ্ণ যে জল যেখানে বেরোচ্ছে এইসব যদি ঘুরে সাইট সিন করবে মনে করছে, তাহলে এখানে আপনারা কি ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, আমাদের এইসব গাড়ি যায় তো সাইড সিন না? এখানে মোটামুটি কতগুলো সাইট সিন আছে, কীরকম কী খরচা যদি কেউ আসে ধরুন গ্রুপ নিয়ে? এখানে ধরুন লোকালের মধ্যে নলাটিশ্বরী আছে, আটলা বামদেবের বাড়ি আছে, আচ্ছা, এক চক্রধাম 7খানা মন্দির আছে, তারপরে বাইরের মধ্যে আপনার বক্রেশ্বর আছে, প্যাসেঞ্জার, তারপরে বোলপুর শান্তিনিকেতন, কঙ্কালীতলা, আচ্ছা। সোনাঝুরি হাট, লাভপুর, ফুলডরা। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের সব থেকে 5টা পিঠ এটি বীরভূম ডিস্ট্রিক্টে পড়ে। আচ্ছা, 51টা পিঠের মধ্যে 5টা পিঠ আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে পড়ে। এটা হচ্ছে তারাপীঠ একটা হয়ে গেল। আর তারাপীঠটা পিঠ না, ওটা সিদ্ধ পিঠ। আচ্ছা, এটা সিদ্ধ পিঠ। 51টা পিঠের মধ্যে 5টা পিঠ আমাদের মানে বীরভূম ডিস্ট্রিক্টে আছে। তার মধ্যে একটা নলাটিশ্বরী, 2 নম্বর বক্রেশ্বর, 3 নম্বর কঙ্কালীতলা বোলপুরে, আর 4 নম্বর হচ্ছে আপনার লাভপুর ফুল্লরামা, 5 নম্বর সাঁইথা নন্দিকেশ্বরী। 5টা পিঠ। এটা এই সমস্ত কিছু, এই যে পিঠগুলো যদি কেউ মনে করে এসে ঘুরবে, আপনার সাথে যদি যোগাযোগ করে আসে, আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, আমাদের ব্যবস্থা সব রকম আছে, ছোট বড় সব, যেমন যার ক্যাপাসিটি দরকার সেরকম গাড়ি পেয়ে যাবে। আর এই যে স্টেশন থেকে যে আসা যাওয়া করছে, এটা কটা থেকে শুরু হয়? ভোরবেলা থেকে? ভোরবেলা থেকে বলতে গেলে আমাদের 4 চাকা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলে। আর 3 চাকা যেগুলো আছে বিক্রম, অটো, সেইগুলো ওদের 24 ঘন্টা সার্ভিস। 24 ঘন্টা সার্ভিস। ওদের একটু ভাড়াটা একটু বেশি, কিন্তু 24 ঘন্টা 24 ঘন্টা সার্ভিস। তো দাদা, আপনাকে রিকোয়েস্ট করবো আপনার মোবাইল নাম্বারটা যদি দর্শক বন্ধুদের একবার বলে দেন, তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে তারা এইসব যে দর্শনার্থী যে দর্শনের স্থানগুলো যেটা বলছে সেগুলো ঘুরে কিন্তু দেখতে পারে। একবার জোরে করে আপনি বলে দিন একবার করে। আমার মোবাইল নাম্বার 8670822159, নাম আসলাম শেখ। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন, এই সমস্ত কিছু কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টে এগুলো দেখতে গেলে আপনারা কিন্তু এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অতি সহজেই কিন্তু আপনারা সস্তাতে ঘুরে দেখতে পারবেন। মোটামুটি যে রামপুরহাট থেকে তারাপীঠ মায়ের মন্দির আসতে কতটা রাস্তা আছে, কীরকম কী সুবিধা, গাড়ি ভাড়া কত, দাদা একটু বলবে, একটু দাদার কাছ থেকে শুনে নেব। একটু গাড়ি চালাচ্ছে, অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। তো দর্শক বন্ধুকে একবার বলে দিন আপনি। আমাদের রামপুরহাট থেকে তারাপীঠ রাস্তা হচ্ছে 9 কিলোমিটার রাস্তা। রামপুরহাট থেকে তারাপীঠ যাবেন এই ম্যাজিক 4 চাকা গাড়িতে 30 টাকা ভাড়া, 30 টাকা পার হেড, এবং তারাপীঠ থেকে আসবেন ম্যাজিকে 40 টাকা ভাড়া, ছোট অটোতে 50 টাকা ভাড়া। আচ্ছা, ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনি জেনে নিলেন। যারা যারা রামপুরহাট থেকে মানে আসবেন তারা অবশ্যই কোনো রকম চিন্তা ভাবনা না করে আপনারা মায়ের দর্শন করতে কিন্তু তারাপীঠ মন্দিরে চলে আসতে পারবেন, নির্ভাবনায়। এটা বাইপাস রাস্তা, আমরা বড় রাস্তা থেকে ভেঙে পড়েছি।
পৌঁছে গেছি রামপুরা স্টেশন। এখন বর্তমানে রামপুরা স্টেশনের বাইরে আছি, দেখি কি গাড়ি পাওয়া যাচ্ছে। চলো ধীরে ধীরে এগোনো যাক। রামপুরা স্টেশনের বাইরেটা আপনাদের দেখিয়েছি, যদিও সামনে আরেকবার দেখিয়ে দিচ্ছি। 12-364 কলকাতা টিরি উইকলি এক্সপ্রেস এখন বর্তমানে রামপুরহাট থেকে আসবে। এই গাড়িতে করে যাবো বর্ধমান, দেখতে থাকবো। এখন চলো, চপ মুড়ি কিনেছি, খাওয়া হয়নি এখনো, খেতে হবে তো। চলো ধীরে ধীরে যাওয়া যাক। SBI ATM পয়েন্ট আছে, ATM থেকে যার টাকা লাগে তুলতে পারবেন, অসুবিধা নাই। রামপুরহাট জংশনে রিটায়ারিং রুমের ডরমিটারি নিরাপদে আরামে থাকার জন্য ব্যবস্থা আছে। 2 শয্যার ভাড়া 250 টাকা এবং একটি রিটায়ারিং রুম 2 শয্যার ভাড়া 150 টাকা, যেটা প্রতি 12 ঘন্টাতে। প্রতিদিন প্রতি শয্যার 6 শয্যার ডরমিটারি 65 টাকা করে পার হেড। আপনারা দেখে নিতে পারেন, এখানে ডরমিটারি রুমের ব্যবস্থা আছে। রামপুরহাটে কোনো থাকার অসুবিধা কিছু নাই। মায়ের ওখানে টমেটো কিনেছিলাম, দেখাচ্ছি এখন। বর্তমানে আমি এখন রয়েছি রামপুরহাট স্টেশনের ভিতরে 1 নম্বর প্ল্যাটফর্মে। রামপুরহাট থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আর তার সঙ্গে প্রতিটি দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জয় মাতারা লিখতে ভুলবেন না এবং নতুন বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে আমি নতুন কোনো ভিডিও বানালে সম্পূর্ণ নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে, যার গাড়ির নম্বর 12364 হলদিবাড়ি কলকাতা টিরি উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহে রবিবার, বুধবার এবং শুক্রবার 3 দিন যাত্রা করে। তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, 2008 সালে 2রা জুলাই এই ট্রেনটি প্রথম ইনাগুলেশন রান হয়। হলদিবাড়ি থেকে নির্ধারিত সময় সকাল 8:30 ছেড়ে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মালদা টাউন, পাকুড়, রামপুরহাট, বোলপুর, বর্ধমান স্টপেজ দিয়ে কলকাতা চিতপুর স্টেশনে সন্ধ্যা 7:40 যাত্রা সম্পূর্ণ করে। এর মধ্যে নিউ জলপাইগুড়ি এবং মালদা টাউন 10 মিনিটের হল্ট থাকে এবং বাকি স্টেশনগুলো কিন্তু 2 মিনিট করে হল্ট। যেমন আমরা রামপুরহাট থেকে উঠলাম, এখানে কিন্তু 2 মিনিট হল্ট ছিল। চলো, আমরা অজয় নদী পেরিয়ে গেছি, দেখতে দেখতে বোলপুর স্টেশন ঢুকছে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো মনে হচ্ছে, কারণটা মাঝখানে কিন্তু 2টো স্টপেজ মাত্র, রামপুরহাট থেকে বোলপুর, বোলপুর থেকে বর্ধমান। ও হ্যাঁ, আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আমাদের কিন্তু রামপুরহাট থেকে বর্ধমান এই ট্রেনটির ভাড়া লেগেছে 70 টাকা। যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন, তার জন্য 70 টাকা লেগেছে, এক্সপ্রেস হলে 55 টাকা। আর হাতে আমার সময় ছিল না বলে আমি কিন্তু এই ট্রেনের টিকিটটা কিন্তু UTS অ্যাপের মাধ্যমেই কেটেছি। সন্ধ্যা গড়িয়ে এসছে, সূর্য অস্ত যাচ্ছে তার নিজের ঠিকানায়। আমিও বাড়ি পৌঁছে যাচ্ছি। মাকে দর্শন করে আজকে দিনটা বেশ ভালোই লাগলো। আপনারা আসুন, মায়ের দর্শন করুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখতে দেখতে আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। তো আমার প্রতিটি দর্শক বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে আমি নতুন যদি আবার কোনো ভিডিও আপলোড করি তাহলে সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে আগে পৌঁছে যাব। এই যে কলকাতা হলদিবাড়ি টিরি উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস। বন্ধুরা, বর্ধমান স্টেশনে নেমে গেছি, ধীরে ধীরে বাইরের দিকে বেরোচ্ছি। বাড়ি ফিরতে হবে। আর ঘড়িতে সময় মোটামুটি 5:45। খরচার সম্পর্ক যদি বলে রাখি, আমার যাতায়াত মিলিয়ে সম্পূর্ণ খরচা পড়েছে আমার 185 টাকা। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।